মূলত তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে নির্বাচনকে নিরপেক্ষ করার সরকার ছিল, কিন্তু এখন যে সরকার, এটা তো নির্বাচনকে নিরপেক্ষ করার সরকার না। মূলত তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে নির্বাচনকে নিরপেক্ষ করার সরকার ছিল, কিন্তু এখন যে সরকার, এটা তো নির্বাচনকে নিরপেক্ষ করার সরকার না। কিন্তু সরকার বলছেন কবে নির্বাচন হবে, আজকে হবে না, কালকে হবে, ডিসেম্বরে হবে না, জুনে হবে। নির্বাচন সরকারের কাছে কমিশনের সবাই যে দাবি তুলছেন এবং সরকার উত্তর দিচ্ছেন, এটাই হচ্ছে স্বৈরতন্ত্রের ধারাবাহিকতা। এখনো পর্যন্ত 16 বছর যোগ বিয়োগ আরো 8-9 মাস ধরে বাংলাদেশ কিন্তু গণতন্ত্র ছাড়াই আছে। মূল বিষয় হচ্ছে, যদি সরকার ঐক্য আনতে না পারেন তাহলে কি নির্বাচন হবে না? টাকা যাবে দেশে সোনালী পের সাথে। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তৈরি হয়েছিল অরাজনৈতিক সরকার 3 মাসের জন্য থাকবেন এবং তারা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে যাবেন। তাদের একমাত্র কাজ হচ্ছে তারা প্রতিদিনকার ডে টু ডে কার্যক্রম পরিচালনা করবেন এবং তারপর তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ার জন্য একটা খুবই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। মূলত তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে নির্বাচনকে নিরপেক্ষ করার সরকার ছিল, কিন্তু এখন যে সরকার, এটা তো নির্বাচনকে নিরপেক্ষ করার সরকার না। কারণ তাদের সামনে কোনো নির্বাচনের ডেডলাইন কেউ দিচ্ছেন না। নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করছেন না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সরকার বলছেন যে নির্বাচন কবে হবে, সরকার প্রধান বলছেন, সরকারের সাথে যারা আছেন তারা বলছেন নির্বাচন কবে হবে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী নির্বাচন কবে হবে এটা ঘোষণা করার কথা তো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলবে কবে নির্বাচন হবে, সরকার বলার কথা না। কিন্তু সরকার বলছেন কবে নির্বাচন হবে, আজকে হবে না, কালকে হবে, ডিসেম্বরে হবে না, জুনে হবে। কিন্তু ফলে সবাই সবাই সরকারের কাছে দাবি তুলছে, এখন সরকার উত্তর দিচ্ছে। হ্যাঁ, দাবিটা তো আপনি নির্বাচন সরকারের কমিশনের কাছে কাছে সবাই করতে যে পারেন। দাবি তুলছেন এবং সরকার উত্তর দিচ্ছেন, এটাই হচ্ছে স্বৈরতন্ত্রের ধারাবাহিকতা। আগেও যেমন সকল কিছুর জন্য সবাই চলে যেতেন বিগত সরকারের প্রধানমন্ত্রীর কাছে এবং তিনি সংসদে দাঁড়িয়ে কোটা বাদ বলে দিতেন, হয়ে গেল কোটা বাদ। উনি সংসদে দাঁড়িয়ে বলে দিতেন কুমড়া দিয়ে বেগুনি ভাজেন, তো হয়ে গেল কুমড়া দিয়ে বেগুনি ভাজা। মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে আর কি। মানুষের মন থেকে সেই জিনিস যায় নাই। তারা মনে করেন যে সরকারের প্রধান যিনি থাকেন তিনি এককভাবে সিদ্ধান্ত দিতে পারেন। আর এই সরকারের ক্ষেত্রে কিন্তু আরো বেশ জোরালো ভাবে আমরা দেখতে পাচ্ছি যে যমুনার সামনে গেলে কাজ হয় এবং এই জন্যই সবাই রওনা দিয়েছে আর কি। কিন্তু আমি যে প্রশ্নটা বলছিলাম বা যে বিষয়টি অবতারণা করেছিলাম সেটি হচ্ছে যে এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, তারা অন্তর্বর্তী সরকার। পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যে সময়টা, এই সময়টাই হচ্ছে অন্তর্বর্তী। এখন পয়েন্ট বি তে কি হবে? পয়েন্ট বি তে একটা নির্বাচন হবে, নির্বাচন ছাড়া তো এই সরকার যাবেন না, তাই না? আর পয়েন্ট এ তে কি ঘটেছিল? পয়েন্ট এ তে কোনো নির্বাচন হয়নি। পয়েন্ট এ তে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে কিছু মানুষ সিলেক্টেড হয়েছে। এনসিপির নেতারা দাবি করেন যে তারা সিলেকশনটা করেছেন। একাধিক পাওয়ার কোয়ার্টার আছেন, ক্ষমতার একাধিক কোটারি আছেন, তারা বলেন যে তারা এর মধ্যে মতামত রেখেছেন। কে সিলেক্ট করেছেন, কিভাবে সিলেকশন হয়েছে, এটার কোনো আহ যথেষ্ট তথ্য এবং দালিলিক প্রমাণ নাই, সকলেই দাবি করেন আসলে। এই সব মিলিয়ে এখনো পর্যন্ত 16 বছর যোগ বিয়োগ আরো 8-9 মাস ধরে বাংলাদেশ কিন্তু গণতন্ত্র ছাড়াই আছে। নির্বাচন হয়েছে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই এবং এখন তো নির্বাচন ছাড়াই যারা এসেছেন তারা এসেছেন এবং তারা তাদের নির্বাচন না দেওয়া পর্যন্ত এরকমই থাকবে। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে নির্বাচনের ডেট ঘোষণা করার দায়িত্ব আসলে কার আপনি বলেন? নির্বাচনের ডেট ঘোষণা করবে নির্বাচন কমিশন, নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটা তো সরকারের দায়িত্ব না। সরকার নির্বাচনের মধ্যে দিয়ে আসে আর যায়, কিন্তু যেহেতু না, এই কিন্তু ওই সরকারের যে কোনো মেয়াদ। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবার জন্য যে প্রক্রিয়াটা, রাজনৈতিক দল যে সংস্কারগুলো মানবে কিনা, কোন সংস্কারগুলো কতটুকু হবে, সেই সিদ্ধান্তগুলো যেহেতু এখনো নেওয়া হয় নাই, তো নির্বাচন কমিশনকে সরকারই তো গ্রিন সিগন্যাল দেবে যে ঠিক আছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে নির্বাচন হবে, সকল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত। তানভীর, তানভীর, আপনি যেটা বলছেন সেটা তাহলে কি দাঁড়াচ্ছে? ধরেন এই সরকার রাজনীতিবিদদের মধ্যে কোনো ঐক্য আনতে পারলো না, সংস্কারের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হলেন না, বা সরকার যে ধরনের সংস্কার প্রস্তাব করেছেন বিভিন্ন কমিশনের মাধ্যমে সেগুলি বিভিন্ন রাজনৈতিক দল মানল না। তাহলে কি আমরা এটা সরকারের ব্যর্থতা ধরবো নাকি রাজনীতিবিদদের ব্যর্থতা ধরবো? আপনি চিকিৎসা শুরু করেছেন, আপনি চিকিৎসক, আপনি চিকিৎসা করতে পারছেন না, এটা কি রোগীর ব্যর্থতা নাকি চিকিৎসকের ব্যর্থতা?
রোগী ঠিকমতো তার রোগের কারণ বলছে না, কোথায় ব্যথা সেটা না হলে আপনি অপারেশন রোগের কারণটা আপনি নির্ণয় করেছেন, রোগী ধরেন অজ্ঞান, রোগী আইসিইউতে আছে, আপনি তো বিষয় দেন না। মূল বিষয় হচ্ছে যদি সরকার ঐক্য আনতে না পারেন তাহলে কি নির্বাচন হবে না? এই সংস্কার যদি মানতে না চায় তাহলে নির্বাচন বন্ধ থাকবে? ব্যাপারটা কি এরকম যে মানতেই হবে? না না, মানতেই হবে, যা বলেছে সব শুনতেই হবে। এটাই যদি হয়ে থাকে তাহলে তো ঘটনাটা একই রকম হলো না। আপনি নির্দেশ দিয়ে জোর করে সব মানতে হবে, না মানলে নির্বাচন হবে না, তাহলে কি ব্যাপারটা সেরকম? ব্যাপারটা তো সেরকম না। কি পরিবর্তন চাইছে? সেটা কি নির্বাচনের মধ্যে দিয়ে চাইছে? না না, কি পরিবর্তন চাইছে? আপনি আদেশ দিয়ে সংস্কার মেনে নিলাম বলে নির্বাচন হলো, তারপরে নির্বাচনের পরে যদি গণতান্ত্রিক সরকার যারা আসবেন তারা যদি এই সংস্কারের সবগুলি জায়গায় না মানেন, তখন আপনি কি করবেন? তখনও কি আপনি বসে থাকবেন এটা মানানোর জন্য? মানে ব্যাপারটা কি আসলে? এইখানে একটা বিরাট প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। প্রশ্নটা এইটাই যে নির্বাচনের তফসিল নিয়ম অনুযায়ী একমাত্র জানার কথা নির্বাচন কমিশনে। কোন সরকার যদি নিজের ইচ্ছা মতো নির্বাচনের ডেট দিতেই পারে, তাহলে তো এর আগে বেগম জিয়া সরকার ছিল, তারাও নিজের ইচ্ছা মতো নির্বাচনের ডেট দিতেন। তার আগে শেখ হাসিনার সরকার ছিল, তারপরে শেখ হাসিনার সরকার ছিল, তারাও তাহলে নিজের ইচ্ছা মতো নির্বাচনের ডেট দিতেন। সংস্কার করব, ধরেন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, তারা বললো আমরা সংস্কার করব, আমাদের সংস্কার যদি না মানেন তাহলে পরের নির্বাচনটা হবে না, আপনি সেটা মানবেন?